ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দুদিনের সফরে আজ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। কর্মসূচি অনুযায়ী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ দিন আগামীকাল রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। গতকাল দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছান তিনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে এটিই মার্কিন প্রশাসনের প্রথম উচ্চ পর্যায়ের সফর। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইতোমধ্যে সংস্থাটির পক্ষ থেকে দেশের 56টি তফসিলি ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সব ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হয়। এদিকে সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আসিফ মাহমুদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার গুঞ্জনও রয়েছে। এ বিষয়ে এখনও আসিফ মাহমুদ বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাদারীপুরের ডাসারে হিন্দু ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা ও হোলি উৎসব পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার বিকেলে ডাসার উপজেলার দক্ষিণ চলবল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের উন্নয়ন জনগণের দুয়ারে পৌঁছে দেয়া হবে। খোকন তালুকদার আরও জানান, দক্ষিণ চলবল আশ্রমে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছর সেখানে সড়ক উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মাটি কাটার কাজ প্রায় শেষ হয়েছে এবং শিগগিরই কার্পেটিং এর কাজ শুরু হবে বলে জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনেক গুরুত্বপূর্ণ আসনে পরাজয়ের কষ্ট মেনে নিয়েও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। মঙ্গলবার খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর খান জাহান আলী থানা শাখার উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মিয়া গোলাম পারওয়ার বলেন, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি থাকলেও দেশের স্থিতিশীলতা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় দল ফলাফল মেনে নিয়েছে। এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর ও খান জাহান আলী থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী এর সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। মঙ্গলবার রাতে হোটেল শ্রীমঙ্গল ইনের কনফারেন্স হলে আয়োজিত সভায় নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রেস সচিব রাজেশ ভাটিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁয়ের টিপ্রদি এলাকায় অবস্থিত পানামা ফুডে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি দিন ইসলাম অনেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী জনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে 2 ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে উপজেলার রানিয়ারাকুটি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজীব মিয়া ও শাহিন মিয়াকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালকি নয়াপাড়া গ্রামের বাসিন্দা। অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার তানজিল কবির। এ সময় ঘটনাস্থলে চলমান 3টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা এবং আদালতকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার কুমিল্লা স্টেশন ক্লাবে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটে জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে জয় নিশ্চিত হয়েছে, কিন্তু সেই গণরায়কে আদালতে নিয়ে বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয় তাহলে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাতে রাজপথেও যাবেন তারা। অনুষ্ঠানে কুমিল্লা ও বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 101 বোতল স্কফ সিরাপ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 9 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামে অভিযান চালায় তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে স্কফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। র্যাব জানিয়েছে, মাদক চক্রের এই কার্যক্রম রুখতে এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক প্রবাহ বন্ধ করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আসন্ন ঈদকে সামনে রেখে সাভার ও আশুলিয়া মহাসড়কে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উত্তরবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত থাকবে পুলিশের বিশেষ সেবাও। মঙ্গলবার সাভার সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা জানান ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, ঈদ যাত্রায় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে বাড়ানো হবে টহল ও চেকপোস্ট, পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে বিশেষ নজরদারি। এ সময় তিনি ঢাকা 19 আসনকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত এবং ব্যবসা বান্ধব এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা। গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের হোটেল আর রহমান কমিউনিটি সেন্টার ও আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধার 4টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, পেশাজীবী ও ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ইফতারের আগের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় গাইবান্ধা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এবং গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের দাবিও তুলে ধরা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া তিমিরকাঠি গ্রামের দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি বাজারে আগুন লেগে 6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত 1টায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা মিলে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে 6টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে প্রায় 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে বড়ইহাট সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালকের বিরুদ্ধে। ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে 2টি পদে নিয়োগ দেয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে গেলে ঘটনা ধামাচাপা দিতে চ্যানেল এস এর প্রতিবেদককে টাকা দেওয়ার চেষ্টা করেন অধ্যক্ষ ও সভাপতি। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জসিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের কাশিয়ানীতে বড়ইহাট সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় গবেষণা ল্যাব সহকারী মোহাম্মদ তামিম মুন্সি এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ রাব্বি আহমেদ শুভকে নিয়োগ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগ পাওয়া দুজনই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজির আহমেদের স্বজন। নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতি। নিয়োগ বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুদক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন পরিচালনা কমিটির সদস্যরা। বেতন হয়েছে ওই সময় আমাকে জানাইছে যে দুটো লোক আমরা এরকম করছিলাম, না নিয়ে পারলাম না, তাই নিশ্চিত তোমাদের জানালাম। আমরা তো পাবলিক, আমাকে কোনো প্রশ্নই না, কিন্তু এই গভর্নিং বডির যারা সদস্য আছেন এনারাও জানেন না যে নিয়োগ কোনভাবে, এই অধ্যক্ষ আর সভাপতি কীভাবে দেশে কেউ জানে না। সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ অবৈধভাবে হয়েছে। এই নিয়োগ কোনো কমিটির লোক জানে না, এলাকাবাসী জানে না, এই নিয়োগের কোনো পরীক্ষা হয় নাই। এই নিয়োগ নিয়ে এলাকায় যে সমস্ত তোলফাড় সৃষ্টি হয়েছে তাতে যে কোনো সময় একটা বড় ধরনের কাইজাঙ্গা হতে পারে। এটা আমরা এই নিয়োগ বাতিল চাচ্ছি এবং যারা নিয়োগ দিয়েছেন অবৈধভাবে এদের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। এ বিষয়ে জানতে গেলে চ্যানেল এস এর প্রতিবেদককে প্রথমে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান এবং পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুজিবুর রহমান। তবে বিধি মোতাবেক নিয়োগ হয়েছে বলে জানান অধ্যক্ষ। অন্যদিকে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করলেন পরিচালনা কমিটির সভাপতি। প্রতিষ্ঠানে আপনার সরকারি বিধিবিধান, সরকারি নিয়ম পালন করেই প্রতিষ্ঠানে আমরা সার্কুলার দিচ্ছি। নিয়ন্ত্রণান্ত্রিক হয়েতে আমাদের পেপারে বিজ্ঞাপন, এরপরে আপনার কমিটির সিদ্ধান্ত, এই অনুযায়ী আমরা এই জায়গায় নিয়োগ করছি। এদিকে মাদ্রাসাটির দুটি পদে নিয়োগ বাণিজ্যের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজির আহমেদ। আমি ওই ব্যাপারে কিছুই জানি না, বুঝতে পারছেন? আমি জানি না যে আমার গ্রামের দুটো ছেলে চাকরি হয়েছে এখানে, কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে। এখন ওই যে পরে আমি এটা জানি যে ওইখানে মনে হয় যে ভাইস প্রিন্সিপাল যে আছে, হ্যাঁ, তার হচ্ছে ভাইগনা সম্ভবত। তার ভাইগনা আমার গ্রামে বাকি না কোথায় বাড়ি এটা তো আমি বলতে পারবো না ভাই। আমি ভাই এটার সাথে আমি ইনভলভ না। ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী মনে করেন অনিয়ম বা জালিয়াতি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য নয়। নিয়োগ বাণিজ্যের ঘটনা তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা তাদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। রোহিঙ্গা কক্সবাজারের আশ্রয় শিবিরে রোহিঙ্গা সংকটের বয়স প্রায় 1 দশক ছুঁতে চলেছে। দীর্ঘ এই সময়ে নানা আলোচনা হলেও প্রত্যাবাসনে মেলেনি কোনো কার্যকর সমাধান। অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন নতুন নির্বাচিত সরকারের কাছে আবারও বুক ভরা প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন 14 লাখেরও বেশি রোহিঙ্গা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে বিস্তারিত থাকছে মুজিবুর রহমানের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রোহিঙ্গা ইস্যুতে জোরালো কূটনৈতিক তৎপরতার আশা করেছিলেন সাধারণ রোহিঙ্গারা। যদিও প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দিয়েছিলেন, তবে মাঠ পর্যায়ে প্রত্যাবর্তনের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেই মনে করেন ক্যাম্পের বাসিন্দারা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার প্রত্যাশা এখন নতুন সরকারের দিকে ঝুঁকেছে। বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্পে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে রোহিঙ্গারা কবে ফিরতে পারবে নিজ দেশে। সরকারও যদি এবার কাছে কান অনুরোধ করতাম যায় কি বলি হলে আরে যে নির্যাতন গজে রোহিঙ্গাসকলরে নির্যাতনের বিচার খান চাই। 2 নম্বর মাস যদি আর নাফারত দলে আরে বাংলাদেশত তো টেম্পোরালি মাকা আর কান দেশের মাঝে লাড়িয়ে দিব বলে আরে ইয়ান অনুরোধ করি বাংলাদেশের নতুন সরকারের। বর্মার পার্লিমেন্টতে সারা দুনিয়ার পার্লিমেন্টের মধ্যে রেজিস্টার করি, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি আটতে করি রেজিস্টার করি দেব দলে ইয়ানোর বেশি শুকরিয়া আদায় করি, ইয়ার বাদ আর নাই। আটত্তর মাঝে দাজে রিপার্টিশন করছি দিয়ে দাজে রোহিঙ্গা হই না হাগসনা করি না গজিল তো এইবার বাবার হাগসনা গিরি মানে ইয়ার নর আগে ফুদত ফুজিওয়ালে মকবর মাই তো এই তারা দাজে মকবর মা দাজে এখন আছে তুমি দাজে লেজিটিমেট গভর্নমেন্ট ন। জেনেভা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা অথবা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের দাবি জানাচ্ছেন রোহিঙ্গা এই নেতা। আর দেশের মাঝে আর ইতিনি করে ইনশিওর করি আরে আর কানত দিব ধ্যান আত্মবিশ্বাস আর কানায় নতুন সরকারের অনুরোধ গুজুম কিং হলি
আর এখন আর কানর রোহিঙ্গা বারবার আরারে বাংলা তো শুরু হইলেস বলে হই খাড়ি মারি বাংলা দৌড়া দি খেয়ানরে বাংলা সরকার নতুন নয় দরিয়ারে পুরা দুনিয়ালে মিলি খেলিয়ার গড়ি আবাদুল আবাদ আর তো আর কান্তু দেয় আনহরমান জিন্দিগি আর যে সময় বসত বাড়ি আর গড়ি বাড়ি হ্যাং গড়ি দিবেল্লা বলি আই রিকোয়েস্ট করি। এদিকে আন্তর্জাতিক সহায়তা কমে আসায় খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় টান পড়েছে আশ্রয় শিবিরে। ক্যাম্পে বাড়ছে হতাশা ও অনিশ্চয়তা। রোহিঙ্গাদের আশা, প্রতিশ্রুতির ধারাবাহিকতা ভেঙে এবার আসবে বাস্তব অগ্রগতি, মিলবে দীর্ঘদিনের শরণার্থী জীবনের অবসান। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।